কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, সম্ভবত 3-4 দিন আগেই। সেখানে আমি বলেছিলাম যে ভারত রংপুর দখলের কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা ভারতের নেই। এবং এই কথা শুনে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং তারা বলতে চান না না তা নয়, ভারত অন্য কিছু ভাবছে। আমি বলেছিলাম না, ভাবছে না। তখন তারা আবার কেউ কেউ এর কমেন্টে লিখেছিলেন, ভারত যুদ্ধ প্রস্তুতি যেভাবে গড়ে তুলছে শিলিগুড়ি করিডরকে নিয়ে এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে, তাতে বাংলাদেশে যুদ্ধে এগিয়ে চলেছে, যুদ্ধের কথা ভাবছে ভারত, এটাই প্রমাণিত হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা রকম আলোচনা, জল্পনা, অনুমান আর রাজনৈতিক ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে। বিষয়টা হলো ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কৌশল, বিশেষ করে শিলিগুড়ি করিডর, ব্রহ্মপুত্রের নিচে টানেল আর বাংলাদেশ সীমান্ত ঘিরে ভারতের নতুন পরিকাঠামো পরিকল্পনা এবং এর সঙ্গে রংপুর দখলের কোনো যোগ আছে কিনা এই বিষয়টি। অনেকেই বলছেন ভারত নাকি শিলিগুড়ি করিডরকে এতটাই শক্তিশালী করতে চাইছে যে ভবিষ্যতে এই সরু পথ আর মুরগির গলা থাকবে না, হয়ে যাবে হাতির গলায় এলিফ্যান্টস নেক। কারো কারো মতে ভারতের লক্ষ্য নাকি রংপুরের দিকেও চাপ তৈরি করা, এমনকি রংপুর দখলের মতো চিন্তাও নাকি আছে ভারতের। আবার কেউ বলছেন শিলিগুড়ি করিডরে ভূগর্ভস্থ রেল লাইন, ব্রহ্মপুত্রের নিচে সড়ক, রেল টানেল এসব আসলে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু যুদ্ধটা কার সঙ্গে, সত্যিটা কি, আজ আমরা সহজভাবে ধাপে ধাপে সেটা বুঝে নেব। প্রথমেই আসি শিলিগুড়ি করিডর কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা। প্রথমে খুব সহজ করে বলি, শিলিগুড়ি করিডোর হলো ভারতের এক অত্যন্ত সরু ভূখণ্ড, যেটা 60 কিলোমিটারের মতো লম্বা এবং 20 থেকে 22 কিলোমিটার সর্বোচ্চ চওড়া, যেটা মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে। এটাকে অনেকেই এজন্য চিকেন স্নেক বলে থাকেন, সহজ নাম শিলিগুড়ি করিডর। এই করিডরটা ভৌগোলিকভাবে খুবই সংবেদনশীল। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ, কাছেই ভুটান আর আরও উত্তরে চীন। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছানোর যে স্থলপথ, তার একটাই বাস্তব কেন্দ্রবিন্দু হলো এই করিডর। এখানে যদি বড় ধরনের বাধা তৈরি হয়, যুদ্ধ, নাশকতা, সেতু ধ্বংস, রেলপথ বিচ্ছিন্ন, রাস্তা কেটে দেয়া, তাহলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। সেই কারণেই ভারত এই এলাকাকে শুধু একটি রাস্তা হিসেবে নয়, বরং একটি কৌশলগত লাইফলাইন হিসেবে দেখছে। রংপুর দখল বা কেনা এই জল্পনা কি বাস্তবসম্মত? ভারত কর্নাড নামে ভারতের যে কেন্দ্রীয় আমাদের নীতি নির্ধারক মহলে, সেখানে একটি পরিচিত নাম ভারত কর্নাড। তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তিনি বলেছেন ভারতকে রংপুর হয় দখল করে নিতে হবে, নইলে কিনে নিতে হবে। কি কারণে? চিকেন স্নেককে আরো মজবুত করার জন্যে। সুতরাং তার কথা হচ্ছে, বাংলাদেশকে ভেঙে শিলিগুড়ি করিডর কি তাহলে ভারত বাড়াতে চাইছে? কথা কেউ কেউ বলেন যে পশ্চিমবঙ্গের চোপড়া, আসামের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জ ও মিজোরামে যে 4টি গ্যারিসন বা সামরিক ঘাঁটি নতুন তৈরির প্ল্যান করেছে ভারত এবং সে পথে এগিয়ে চলেছে, অনেক কাজ হয়েও গেছে, সেসবও নাকি বাংলাদেশকে টুকরো করার প্ল্যান থেকে। কিন্তু আদতে কারণ অন্য। এই ঘাঁটিগুলোর মূল লক্ষ্য উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ ও রসদ সরবরাহ অবিচ্ছিন্ন রাখা, যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। সুতরাং বাংলাদেশকে টুকরো করা, দখল নেওয়া, এ ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ দেখা যাচ্ছে না। এগুলো বেশি শোনা যায় রাজনৈতিক জল্পনা, গুজব, উত্তেজনাকর মন্তব্য বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আলোচনায়। বাস্তবে যে প্রকল্পগুলো সামনে এসেছে সেগুলো একেবারেই আলাদা ভাষায় কথা বলছে। আর শিলিগুড়ি করিডোরের নিচে যে ভূগর্ভস্থ রেল লাইন তৈরির ব্যাপক পরিকল্পনার দরকারই হতো না যদি রংপুর দখল করে
ওই সরু চিকেন স্নেককে চওড়া করার প্ল্যান থাকতো ভারতের, তাহলে এত খরচ করে মাটির নিচে এটা করতে পারতো না। কি করতে চলেছে ভারত একটু পরে বলছি। বোঝাতে পারলাম কি ব্যাপারটা? জায়গাটা সংকীর্ণ বলে সেটা কেটে দেয়া বা নাশকতা তৈরি করে রাস্তা সহজে বন্ধ করে দেয়া যায়, কিন্তু রংপুর দখল করলে তো সেই সম্ভাবনা থাকে না। তখন তো সেটা খুবই প্রশস্ত হয়ে যায়, তখন মাটির ওপরেই তো পরিকাঠামো আরো মজবুতভাবে গড়ে তোলা যায়। রংপুর দখলের কোনো পরিকল্পনা ভারতের নেই বলেই শিলিগুড়ি করিডোরের নিচে ভূগর্ভে বিশাল বিশাল পরিকাঠামো গড়ে তুলছে ভারত। আমি তো এটাই মানি। এখন আবার প্রশ্ন ওঠে, তাহলে এত যে যুদ্ধের জন্য তৈরি থাকার পরিকল্পনা ভারতের, সেটা যদি আক্রমণ করার উদ্দেশ্যে না হয়, তাহলে কি আক্রান্ত হওয়ার কথা ভেবে উন্নত হচ্ছে ভারত? তাদের উন্নত করছে পরিকাঠামো? কে আক্রমণ করবে ভারতকে? না, বাংলাদেশ প্রত্যক্ষভাবে সে সাহস করবে না। বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ও ভারত দখলের হুঙ্কার ছোড়ে, তাদের চিকিৎসার প্রয়োজন। তবে প্রত্যক্ষ যুদ্ধে না জড়ালেও বাংলাদেশ অন্যের হয়ে, যথা চীনের হয়ে, পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধে কিংবা কখনো যুদ্ধে ঝাঁপ দিতেই পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে ভারতের পরিকাঠামো উন্নয়ন, যার মূল বিষয় হলো এই শিলিগুড়ি করিডোরে বিকল্প পথ তৈরি করা, লজিস্টিক্স শক্তিশালী করা, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যোগাযোগ চালু রাখা, আক্রমণ নয় প্রতিরক্ষা নিশ্চিত করা। আর এই উদ্দেশ্যে শিলিগুড়ি করিডোরে যে পরিকাঠামো উন্নয়নের প্ল্যান, সেটা হলো 3 মাইল হাট থেকে রাঙাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার ভূগর্ভস্থ সুড়ঙ্গ তৈরি। মোট 6টি রেল লাইন থাকবে, যার 4টি থাকবে ভূমির ওপরে, 2টো থাকবে ভূমির গর্ভে। মাটির কতটা গর্ভে, কতটা গভীরে এই ভূগর্ভ রেলটা থাকবে? 20 থেকে 24 মিটার গভীরে, যার অর্থ প্রায় 65 থেকে 80 ফুট গভীরে মাটির নিচে থাকবে। সহজ হিসাব, একটি 6 থেকে 7 তলা বাড়ির সমান মাটির নিচে এই রেল লাইন হবে। এটা এমনভাবে তৈরি হবে যে বাংকার, ব্লাস্টার, বোমা, এমনকি পারমাণবিক বোমা পর্যন্ত সেখানে পৌঁছবে না। অর্থাৎ ভারত এখন দখল নয়, বরং নিজের সুরক্ষা আর অবিচ্ছিন্নতার দিকে বেশি নজর দিয়ে এই তৈরি করছে। ভূগর্ভস্থ রেল লাইন কেন, প্রশ্ন আসতেই পারে। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, শিলিগুড়ি করিডোরে ভূগর্ভস্থ রেল লাইন। এটা শুনলেই অনেকের মনে প্রশ্ন আসে, এত ব্যয়বহুল একটা প্রকল্প কেন? এটা কি শুধু সামরিক ব্যবহারের জন্য? আংশিকভাবে উত্তর হলো, এতে সামরিক গুরুত্ব আছে, কিন্তু সেটা একমাত্র কারণ নয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আগেই যেটা বলেছি, একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ করিডোরের ভেতর দিয়ে এমন একটা রেলপথ বানানো যা যুদ্ধকালীন পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব হবে। যদি ওপরের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিচের রুট দিয়ে রসদ, ট্রেন, সামরিক সরঞ্জাম বা জরুরি পণ্য চলাচল চালু রাখা যাবে। মানে এটা এক ধরনের ব্যাকআপ সিস্টেম। যেমন আপনার বাড়িতে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর থাকে, তেমনি গুরুত্বপূর্ণ করিডোর দুর্বল হলে বিকল্প পথ তৈরি রাখা হয়। আর একটা বিষয়, এই ধরনের প্রকল্প সাধারণত শুধু যুদ্ধের জন্য বানানো হয় না, এগুলো অর্থনৈতিক, বাণিজ্যিক এবং আঞ্চলিক সংযোগের দিক থেকেও গুরুত্বপূর্ণ। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ করা, সেটাও এর একটি বড় উদ্দেশ্য। তাহলে কি প্রশ্ন তাহলেও ওঠে যে ভারত অদূর ভবিষ্যতে কি আক্রান্ত হওয়ার আশঙ্কা করছে? এখানে একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে। যে কোনো বড় শক্তি, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে, সাধারণত দুইভাবে প্রস্তুতি নেয়। এক, প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আর দ্বিতীয়, সংকট হলে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা তৈরি করা। এই ধরনের পরিকাঠামো প্রকল্প দেখে সরাসরি ভারত যুদ্ধ শুরু করতে যাচ্ছে বা এখনই আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে বলাটা ঠিক হবে না। বরং বলা যায়, ভারত চাইছে
এমন এক পরিস্থিতি তৈরি করতে যেখানে যুদ্ধ লাগলে বা সীমান্তে উত্তেজনা বাড়লে তাদের যোগাযোগ ব্যবস্থা যেন ভেঙে না পড়ে। এটা প্রতিরক্ষা কৌশল। আক্রমণাত্মক কৌশল হলে ভাষা, পরিকল্পনা, কূটনীতি, সামরিক অবস্থান সব কিছু আলাদা রকমের হতো। সোজা কথায় এই প্রকল্পগুলো ভারতকে শক্তিশালী করছে, কিন্তু সেটা মূলত প্রতিরোধমূলক শক্তি। এই প্রসঙ্গে চলে আসে ব্রহ্মপুত্রের নিচের টানেল। এটার মানে কি? এখন আসি আরেকটি চাঞ্চল্যকর প্রকল্পে, ব্রহ্মপুত্র নদের নিচে সড়ক রেল টানেল। এখানেও অনেকেই প্রথমে অবাক হয়ে যান। নদীর নিচে রাস্তা, নদীর নিচে ট্রেন, তাও ব্রহ্মপুত্রের মতো নদী। এত বড় প্রকল্প আসলে কেন? কারণটা আবারও একই, সংযোগ, নিরাপত্তা আর বিকল্প ব্যবস্থা। ব্রহ্মপুত্র উত্তর পূর্ব ভারতের পরিবহন কাঠামোর একটি খুব বড় বাধা। বড় নদী, বড় দূরত্ব, সীমিত সেতু, সব মিলিয়ে যাতায়াত জটিল। যদি নদীর ওপর থাকা সেতুগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ধরনের ভূগর্ভস্থ টানেল বিকল্প রুট হিসেবে কাজ করতে পারে। আর এখানে শুধু সামরিক দিক নয়, অর্থনৈতিক দিকও আছে। অসমে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতে শিল্প, কৃষি, পণ্য পরিবহন, যাত্রী চলাচল সব কিছুর জন্যই দ্রুত ও নিরাপদ সংযোগ দরকার। মেনল্যান্ডের সাথে যাতে খুব তাড়াতাড়ি সম্পর্ক তৈরি করা যায়। সুতরাং এটাকে শুধু সামরিক টানেল বলা পুরো ছবিটা দেখায় না। এটা তৈরি হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অসমের গহপুর থেকে নুমালীগড়, যেখানে এই ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সেতুটা যাবে, এই গহপুর থেকে নুমালীগড় এর দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। যাতায়াতে সময় লাগে কমপক্ষে 6 ঘন্টা। আর ব্রহ্মপুত্রের নিচে দিয়ে টানেল হলে এই দূরত্ব নেমে আসবে 34 কিলোমিটারে। এই পথ পাড়ি দিতে সময় লাগবে তখন মাত্র 20 মিনিট। এই প্রকল্প ভারত সরকারের ক্যাবিনেট কমিটির ছাড়পত্র পেয়ে গেছে। কাজের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। 2030-এর মধ্যে প্রকল্প শেষ হবে। আর এর বাজেট জানেন কত? ধরা হয়েছে 18,662 কোটি টাকা। বাজেট এত বেশি কেন? এখন প্রশ্ন আসে, এসব প্রকল্পে এত কোটি কোটি টাকা কেন খরচ করবে ভারত? উত্তর সহজ, কারণ এটা সাধারণ সড়ক নয়। এটা ভূগর্ভস্থ রেল লাইন, নদীর নিচে টানেল, সুরক্ষার সংবেদনশীল করিডোর আর সর্বোচ্চ প্রযুক্তির নির্মাণ কাজ চলবে। এই ধরনের প্রকল্পে খরচ বাড়ে কারণ ভূতাত্ত্বিক সমীক্ষা করতে হয়, টানেল বোরিং মেশিন ব্যবহার করতে হয়, জলের চাপ, মাটির কম্পন সব কিছুর হিসাব রাখতে হয়, নিরাপত্তার স্তর কয়েক গুণ বেশি রাখতে হয়, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হয়। অর্থাৎ এটা সস্তার প্রকল্প নয় মাটির উপরের। কিন্তু ভারতের দৃষ্টিতে এই খরচ ভবিষ্যতে নিরাপত্তা, স্থিতিশীলতার বিনিয়োগ, সাথে সাথে উত্তর পূর্বের রাজ্যগুলির অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, তার দিকে লক্ষ্য রাখা। বাংলাদেশকে ঘিরে ভারতের ভাবনা তাহলে কি? এখন সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ, বাংলাদেশ নিয়ে ভারত কি করতে চায়। অনেকে ভাবেন ভারত কি বাংলাদেশের ভেতরে হস্তক্ষেপ করতে চাইছে। আসলে ভারত সাধারণত সীমান্তবর্তী সব নিরাপত্তা ইস্যুকেই খুব কাছে থেকে দেখে, কারণ বাংলাদেশ ভারত সীমান্ত খুব দীর্ঘ আর এর ভূ রাজনৈতিক গুরুত্ব অসীম। কিন্তু কোনো দেশের সঙ্গে সামরিক সংঘাত শুরু করা আর প্রতিক্রিয়া হিসেবে সীমান্ত সুরক্ষা নেওয়া, এই দুটো এক জিনিস নয়। বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে সেটা হলো ভারত নিজস্ব সীমান্ত সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রেলপথ, সড়কপথ ও সামরিক লজিস্টিক্স শক্তিশালী করছে। এটা থেকে বোঝা যায় তাদের মূল ভাবনা হলো, যদি সংকট আসে আমরা তৈরি। কিন্তু আমরা সংকট তৈরি করব এমন বার্তা ভারতের কোনো দিক থেকে, প্রশাসন থেকে, সরকার থেকে, আর্মি থেকে, কোনো জায়গা থেকে এই ধরনের কোনো বার্তা নেই। সেটা ভারতের নীতিও নয়। তাহলে গুজবগুলো কেন ছড়ায়?
এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, শিলিগুড়ি করিডর নিজেই এত স্পর্শকাতর যে সেখানে সামান্য উন্নয়নও অনেকে অত্যধিক সামরিক দৃষ্টিতে দেখে ফেলেন। দ্বিতীয়ত, দক্ষিণ এশিয়ার ভারত, চীন, বাংলাদেশ সম্পর্ক নিয়ে বহু রাজনৈতিক কল্পনা, ভয় আর প্রচার চলতেই আছে। স্বয়ং মোহাম্মদ ইউনূস যেসব কথা বলেছেন বা যেসব কাজ করেছেন, শিলিগুড়ি করিডোর ও সেভেন সিস্টার্স নিয়ে তার উক্তি, সেই উক্তির প্রেক্ষিতে ভারতকে সতর্ক থাকতেই হয়। দেখুন, মানুষ কুকুরের পায়ে কামড় দেয় না ঠিকই, কিন্তু কুকুর তো মানুষকে কামড়ে দেয়। আর আশেপাশে পাগলা কুকুর থাকলে মানুষকে তো সতর্ক থাকতেই হয়, এবং বাংলাদেশে এদের সংখ্যাটা কিন্তু কম নয়। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ায় দখল, আক্রমণ, গোপন ঘাঁটি, নতুন সামরিক প্ল্যান, এই ধরনের শব্দগুলো খুব বেশি ক্লিক আনতে পারে। ফলে বাস্তব তথ্যের চেয়ে উত্তেজনাকর ব্যাখ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। রংপুর নিয়ে সেটাই চলছে। কিন্তু নিরাপদ বিশ্লেষণের জন্য গুজব আর পরিকল্পনাকে আলাদা করতে হয়। আজ আর এই ক্ষেত্রে এখন পর্যন্ত যে তথ্য আছে তা বলছে ভারত পরিকাঠামো শক্তিশালী করছে, দখলের নীতিতে যাচ্ছে না। শিলিগুড়ি করিডর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই করিডরকে নিরাপদ রাখতেই যা কিছু করার তা হচ্ছে। আর উত্তর পূর্ব ভারতকে নিরাপদ রাখতেই সেখানে সামরিক ঘাঁটি ইত্যাদি করা হচ্ছে। ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে যাচ্ছে কথা আমাদের সেতু, মানে তার নিচে দিয়ে রেল লাইন যাচ্ছে। আমাদের মতো বিশ্লেষক, সাংবাদিক আর কন্টেন্ট নির্মাতাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো গুজবের চেয়ে বাস্তব কাঠামোকে বোঝা। শিলিগুড়ি করিডর, ব্রহ্মপুত্র টানেল, সামরিক গ্যারিসন, এসবকে আবেগ দিয়ে নয়, কৌশলগত প্রেক্ষাপটে পড়তে হবে। ভারত এখন যে পথে হাঁটছে সেটা একটা বড় ডিফেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার পুশ। এটা আঞ্চলিক নিরাপত্তা বাড়াবে, আবার ভবিষ্যতের উত্তেজনা রোধও করতে পারবে। কিন্তু এর মানে এই নয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী কিংবা ভারত কোনো জায়গা বাংলাদেশ দখল করতে যাবে। বরং বর্তমান বাস্তবতা বলছে দক্ষিণ এশিয়ার শক্তিগুলো এখন পরিকাঠামোকে যুদ্ধের আগেই যুদ্ধের ভাষায় ভাবছে। আর এই পরিবর্তনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।